সরাসরি নিউজরুম থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আমি সত্যজিতের কাছে যাবো। সত্যজিৎ, এর আগে আমরা দেখেছি প্রচার মঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু আজকে একেবারে সরাসরি সংঘাতের দৃশ্যটা স্পষ্ট হয়ে গেল। দেখো, এখানে তুমি সকাল থেকে যেটা চলছে আর কি, অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসিয়ালসরা যখন গতকালই সন্ধ্যাবেলা তারা পা রাখেন কলকাতায় এবং তারপরে ভোর থেকে তারা অ্যাক্টিভ হয়েছেন ম্যারাথন তল্লাশি, সেটা এখনও পর্যন্ত চলছে। দুটো পার্টে সাধারণত যদি ভেঙে নেওয়া বিষয়টা বুঝতে দর্শকদের ক্ষেত্রে সুবিধা হবে। একটা যে কেস কানেকশন কী আছে, এসিআইয়ের প্রেক্ষাপটটা কী আছে বা তার বেসটা কী আছে, এবং অন্যদিকে রাজনৈতিক প্রেক্ষাপটটা কীভাবে গড়েছে। কারণ সকাল থেকে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি একেবারে রাস্তায় নেমেছেন এবং তিনি সকালেই লাউডেন স্ট্রিটে পৌঁছে যান, সেখানে তিনি বক্তব্য পেশ করেন এবং তারপর তিনি সল্টলেক সেক্টর 5-এ পৌঁছে যান, সেখানেও তিনি কিছু আগে বক্তব্য রাখছিলেন। ফলে দুটো বিষয়কে একই জায়গায় আনা ঠিক নয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এক্ষেত্রে তুমি দেখবে যে ছবিটা উঠে আসছে, এক্ষেত্রে ব্যবসায়ী যে প্রতীক জৈন আইপ্যাকের যিনি কর্ণধারও, তার বাড়িতে সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের যে খবরটি সামনে আসছে, যে ইসিআইআরটা অন করা হয়েছিল, রেজিস্টার করা হয়েছিল, তুমি দেখবে যে কয়লা পাচারের যে পুরনো মামলা ছিল, অর্থাৎ কয়লা পাচার অনুপ মাঝির যে কোল স্ক্যাম, সেই কয়লার প্রচুর উদ্বৃত্ত অর্থ শহর কলকাতার বিভিন্ন টিএমটি বা স্পঞ্জি যে সমস্ত যে টিএমটি বারগুলো আছে, এই ধরনের যে আয়রন ফ্যাক্টরিজগুলো আছে, স্টিল ফ্যাক্টরিজগুলো আছে, এখানে নাকি প্রবেশ করেছিল, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা জানতে পেরেছিলেন এবং তাদের তথ্যে সেটা উঠে এসেছিল। এবং এই প্রেক্ষাপটে উঠে আসে এই কনকাস্ট কোম্পানির নামটি, এবং সেখানে নাম উঠে আসার পর যে ছবিটা আসে, যে এই লিস্টে দেখা যায় যে প্রচুর অর্থের হেরাফেরি হয়েছে, মানি লন্ডারিং হয়েছে। এবং 2024 সালে যখন এই সংস্থার বিরুদ্ধে তার 13টি লোকেশনসে বা 13টি জায়গায় এই সংস্থার সেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা তল্লাশি অভিযান চালিয়েছিল, তখন মোটামুটি 6,000 কিছু বেশি, অর্থাৎ প্রায় 6,500 কোটি টাকার অর্থের যে হেরাফেরির ছবিটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা পেয়েছিলেন। 25 সাল পুরোপুরি পেরিয়ে যায়, ইডি কার্যত নীরব থাকে। 26-এর শুরুতেই আমরা দেখলাম ইডি আবার এই সংস্থা এবং এই রিলেটেড যে কোল স্ক্যামটাকে নিয়ে আবার নতুন করে তারা একদম ময়দানে নেমে পড়েছে। এবং এক্ষেত্রে তখনই উঠে এসেছিল যে এই সংস্থার যিনি কর্ণধার, অর্থাৎ নির্দিষ্টভাবে সঞ্জয় সুরেখা, যার মূলত ব্যবসাটা বাংলা, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ এই অংশ জুড়ে চলে, তার তিনি বিপুল অঙ্কের যে অর্থ ঋণ নিয়েছিলেন, তিনি লোন নিয়েছিলেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে। নিদেনপক্ষে 11টি ব্যাংক ছিল বলে ইডি সূত্রে জানতে পারছি, এবং 5টি বিভিন্ন প্রাইভেট যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে তিনি এই লোনটা নিয়েছিলেন, প্রায় 6,500 কোটি টাকা। এবং সেটা পরবর্তী সময়ে দেখা গেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের মাধ্যমে উঠে এসেছিল যে সঞ্জয় সুরেখার পরিবার, তার রিলেটিভস, বিভিন্ন তাদের যে অ্যাকাউন্টে এটাকে ডাইভার্ট করা হয়েছে এবং বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজ এবং শেল কোম্পানিজ বা ভুয়ো কাগজের সংস্থা তৈরি করে এগুলোকে ডাইভার্ট করানো হয়েছিল। ফলে এই বিষয়টা উঠে আসে এবং এই কনকাস্ট কোম্পানির বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে ইসিআইআরটা সম্ভবত 2025-এর শুরুতেই বা 24-এর শেষের দিকে তারা রেজিস্টার করেছে, সেটার মূল ভিত্তি হলো 2024 সালের ডিসেম্বর মাসে সিবিআই একটা এফআইআর লঞ্চ করেছিল এই সংস্থার বিরুদ্ধে। সিবিআইয়ের এফআইআর উপর দাঁড়িয়েই ইডি একটা ইসিআর অন করেছিল পরবর্তী সময়, যার ভিত্তিতে আজকে এই তল্লাশি অভিযান। এবং এই সংস্থার যারা বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্নভাবে লাভ নিয়েছে বা বিভিন্ন বেনিফিশিয়ারি নেমস আছে, তার মধ্যে এই প্রতীক জৈনের নাম আসছে বলে ইডি সূত্রে বিভিন্ন তথ্য উঠে আসছে, আমাদের কাছে পৌঁছচ্ছে। এবং সেই সূত্র ধরে আজকের এই তল্লাশি অভিযান। পরবর্তী ক্ষেত্রে তুমি দেখবে যে গোটা বিষয়টার মধ্যে রাজনৈতিকভাবে অভিযোগ পাল্টা অভিযোগ চলে আসলো। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি একদম রাস্তায় নামলেন এবং তিনি যেটা অভিযোগ করলেন যে এখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেভাবে বিভিন্ন আইপ্যাকের অফিসে তারা উপস্থিত হয়েছে এবং প্রত্যেক জনের বাড়িতেও গেছে, ফলে দলীয় নথি এবং এসআইআরের যে নথি এবং অন্যান্য যে খুব ভাইটাল ডকুমেন্টস, সেগুলোকে চুরি করার উদ্দেশ্যে বা সেগুলোকে লুট করার উদ্দেশ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা বা তারা এখানে উপস্থিত হয়েছে। এবং তার পাশাপাশি ইতিমধ্যেই যে অনেকগুলো হার্ড ডিস্ক এবং যে মোবাইল ফোন এবং বিভিন্ন কম্পিউটারের অন্যান্য যে অংশগুলোকে সেগুলোকে ইতিমধ্যে নেওয়া হয়েছে, ফরেন্সিক ট্রান্সফার হয়েছে, এই অভিযোগগুলো উঠে আসছে। তুমি দেখবে জানো অনেকগুলো বিষয়ের আগে তুমি সাম্প্রতিক সময় যদি দেখো, তুমি দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় এসেছিলেন, রাজ্য সফরে এসেছিলেন, এবং সেই সফর চলাকালীন যে ছবিটা আমরা দেখেছি যে রাজ্য বিজেপির নেতৃত্বের তরফেও রাজ্য বিজেপির
তরফেও এই অভিযোগটা বারংবার তার আগেই বা অব্যবহিত আগে আনা হয়েছিল যে সেই অর্থে সেন্ট্রাল এজেন্সি তারা শীত ঘুমে চলে গেছে। এই অভিযোগটা, এই বক্তব্য একবার নয়, রাজ্য বিজেপির তরফে একাধিক গুরুত্বপূর্ণ বা শীর্ষস্থানীয় নেতা তারা বারংবার অভিযোগ করছিলেন যে শীত ঘুমে চলে গেছে এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআইয়ের মতো এজেন্সিগুলো। এবং যখন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানেও এই প্রশ্ন অনিবার্যভাবে এসেছিল যে এরা আদৌ অ্যাক্টিভ হবে কি না। যদিও এটা কাকতালীয় কোইন্সিডেন্টাল একটা ম্যাটার বলে অনেকে মনে করছেন, তারপরেও এবং সেই প্রেস কনফারেন্সে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর ছিল যে সময় অনুসারে অ্যাক্টিভ হবে এবং যারা দোষী তাদের অবশ্যই এই শাস্তির আওতা আনা হবে। পক্ষান্তরে এখানে যে আজকে আমরা দেখি স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন, একাধিক বিজেপি নেতার নাম তিনি বলেছেন, এমনকি সাংসদ শান্তনু ঠাকুরের নাম তিনি বলেছেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি কেন চুপ করে রয়েছে, এই অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রী তিনি করছেন। এবং এটাও অভিযোগ বারংবার এসছে যে ভোটের মরশুম আসলে দেখা যায় যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই তারা অ্যাক্টিভ হয়, তারা সজাগ হয়, তারা রাস্তায় নামে। যদিও এখনো পর্যন্ত বেশ কিছু প্রশ্ন বা যে বেশ কিছু অপ্রিয় প্রশ্ন প্রতীক জৈনকে করা হয়েছে বা তাকে সম্মুখীন হতে হচ্ছে বলে আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। যদিও এটা এই ধরনের যে সার্চ অ্যান্ড সিজারের সময় প্রশ্ন সেভাবে হয় না, প্রশ্ন হয় পরবর্তী সময় তলব করে প্রশ্ন বলির সামনে থেকে পড়তে হয় বা যে কোয়েশ্চেন্সের সামনে পড়তে হয়। তবু আপাতভাবে যে ছবি বা যে উত্তর ইডি কর্তারা খুঁজছেন শাহানা, যে তারা যে তথ্য পেয়েছেন যে প্রতীক জৈন তিনি একাধিকবার তিনি দুবাই সফরে গেছিলেন এবং সেখানে গিয়ে তার কী ভূমিকা ছিল, তিনি কেন গেছিলেন এবং তিনি আইপ্যাকের একজন উচ্চপদস্থ কর্মী ছিলেন। পরবর্তী সময়ে তিনি দায়িত্বে আসেন, ফলে এই স্বল্প সময়ের মধ্যে যদি তার কোনো বিপুল সম্পত্তি হয়ে থাকে, যদি তার ইডি খোঁজ পেয়ে থাকে কীভাবে হলো, এই উত্তরগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা খোঁজার চেষ্টা করছেন। পাশাপাশি প্রচুর পরিমাণে বিভিন্ন নথি, ডিজিটাল ডিভাইস সেগুলোকে সিজ করা হয়েছে, সেগুলোকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করবেন ইডি কর্তারা। এবং পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে যাদেরকে প্রয়োজন মনে করা হবে, কনসার্ন যারা থাকবেন তাদেরকে তলব করে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সেই ছবিটা ইতিমধ্যে সামনে আসছে। ইতিমধ্যে যে ছবিটা আমরা দেখেছি সিজিও কমপ্লেক্সের সামনেও, সেখানেও ব্যাপকভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে, সিআরপিএফ জওয়ান অনেক বেশি পরিমাণে মোতায়েন করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা যে সদস্য, যে বিশেষ স্পেশাল টিমটি দিল্লি থেকে এসছে, তারা ইতিমধ্যে দিল্লিকে জানিয়েছে যে আরও বেশি ফোর্স প্রয়োজন। ফলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে দপ্তর রয়েছে পূর্বাঞ্চলীয় সিজিও কমপ্লেক্স সল্টলেক, সেখানে নজিরবিহীন নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার পাশাপাশি যে আশঙ্কা করা হচ্ছে যে বিভিন্ন অংশে, বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফে, রাজ্য শাসক দলের তরফে বোধহয় একাধিক বিক্ষোভ কর্মসূচি ইডির এই আজকের এই যে ম্যারাথন অভিযানের বিরুদ্ধে নাও হতে পারে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা কোন জায়গায় থাকবে বা কতটা সুশৃঙ্খল রাখা যাবে, এটা একটা বড় প্রশ্ন হয়ে উঠছে। একেবারেই সত্যজিৎ, এবং তুমি যেমনটা ব্যাখ্যা দিলে তাতে অনেকটাই বিষয়টা স্পষ্ট হলো। এর পাশাপাশি আমি আরেকটা বিষয় জানতে চাইবো, আমরা এই ভোটবঙ্গে এজেন্সির তৎপরতা নিয়ে আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে, কিন্তু আজকের দিনটাও যদি আমরা দেখি সত্যজিৎ, জেপি নাড্ডা আসছেন বঙ্গ সফরে দুদিনের, এবং তারই মাঝে এই তৎপরতা, এটা কি আলাদা কোনোভাবে তাৎপর্য রাখে? না দেখো, এই অভিযোগে বিরোধী রাজনৈতিক শিবির এই প্রথম না, এর আগে বারংবার সরব হয়েছে যে যখনই রাজ্যে কোনো নির্বাচন আসে বা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগের মুহূর্তে দেখা গেছে যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইডি কর্তারা নিয়েছেন বা সিবিআই। কারণ আমরা এর আগে দেখেছি যে রাজীব কুমারের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছিলেন সিবিআই কর্তারা, তা নিয়ে মারাত্মক পরিস্থিতি রাজ্য রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি। স্বয়ং মুখ্যমন্ত্রী সে দফাতেও রাস্তায় নেমেছিলেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্যের একাধিক মন্ত্রী, যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এই বিগ নেমসগুলো যেগুলো আছে এগুলো বলছি, তাদের প্রত্যেককেই সেন্ট্রাল এজেন্সি নিজেদের হাতে নিয়েছিল, অ্যারেস্ট করেছিল এবং নির্দিষ্ট বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারা অধিকাংশই আজকে জামিনে আবার জেলের বাইরেও এসছেন। কিন্তু এই অভিযোগটা বারংবার এসছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই তারা ভোট আসলেই তাদের এই ধরনের যে পদ্ধতি নিয়ে, সেই একই চেনা পদ্ধতি নিয়ে তারা নেমে পড়েন। যদিও পাল্টা বক্তব্য আছে, পাল্টা বক্তব্য যে রাজ্যে দীর্ঘদিন ধরে বালি বা কয়লা বা গরু পাচারের মতো বিভিন্ন দুর্নীতির যে চূড়ান্ত ফলাফল এখনও পর্যন্ত
পেন্ডিং রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে কারা মাস্টার মাইন্ড, কারা প্রভাবশালী, এগুলো এখনও জানা যায়নি। অনেক ক্ষেত্রেই রাজ্যের মানুষ তারা জানতে চেয়েছেন। এবং তুমি দেখবে যে চিটফান্ড কেলেঙ্কারির ক্ষেত্রে দেখা গেছে যে চূড়ান্ত ফলাফল আসেনি বলে একাধিক যে সংগঠন তারা তৈরি করেছে নিজেদের মতো করে, যারা সাফারার, এবং তারা রাস্তায় নামেন মাঝে মধ্যেই যে যারা চূড়ান্তভাবে দোষী তাদেরকে এই আওতায় আনা হোক এবং তারা তাদের প্রাপ্যটা যেন ফেরত পায়। এবং এক্ষেত্রেও দেখা গেছে সেন্ট্রাল এজেন্সির ভূমিকা খুব একটা সন্তোষজনক নয়। এবং বিভিন্ন পরিসংখ্যান বলে যে চূড়ান্ত যে ফলাফলের ক্ষেত্রে বা চূড়ান্ত ক্ষেত্রে প্রভাবশালীকে গ্রেপ্তারের ক্ষেত্রেও সেন্ট্রাল এজেন্সির সাফল্যের হার খুব বেশি নয়। এই সমস্ত বক্তব্য, পাল্টা বক্তব্য যেমন আছে, তার পাশাপাশি এটাও ছবি উঠে আসছে যে ঠিক নির্বাচনের আগে যখন ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকেই রাজ্যের নির্বাচন, এই রাজ্যের নির্বাচন নিয়ে একটা চূড়ান্ত ঘোষণা ইলেকশন কমিশনের তরফে করা হতে পারে, তার ঠিক আগেই বছরের শুরুতেই যে আশঙ্কা অনেক আগে থেকে শাসক দল করছিল যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা কোনো চূড়ান্ত বা বড় পদক্ষেপ নিতে পারে। কারণ আইপ্যাক এটা অনেকটাই নির্দিষ্ট, অনেকে মনে করেন যে দলীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে আইপ্যাকের একটা গুরুত্ব রয়েছে। ফলে সেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের অফিসে কিভাবে গেল, কেন গেল, কি নথির খোঁজ পেতে চাইছে, এবং প্রতীক জৈনের ব্যক্তিগত যদি কোনো ব্যবসা থেকে থাকে বা তার ব্যক্তিগত বিষয়ের সঙ্গে আইপ্যাকের অফিসের কোনো যোগ আছে কিনা, এই দুটো বিষয়কে মেলানোর চেষ্টা ইডি কর্তারা করছে কিনা সেটাও খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে সম্পূর্ণভাবে তৃণমূলের স্ট্র্যাটেজিকে বোঝার চেষ্টা করছেন সেন্ট্রাল এজেন্সি কর্তারা। পাল্টা বক্তব্য যেটা আসছে যে শিডিউলড অফেন্স, অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা যে বিষয় তদন্ত করেন সেটা তাদের শিডিউলড অফেন্সের মধ্যে আসতে হবে, অর্থাৎ তাদের পিএমএল এর অন্তর্ভুক্ত বা তাদের যে নির্দিষ্ট আইনে তারা মামলা দায়ের করেন, ইসিআর করেন, অর্থাৎ তারা বিভিন্ন তদন্ত করতে পারেন, সেই অন্তর্ভুক্ত না হলে তারা কোনো তদন্ত করতে পারেন না। তাদের একটা নির্দিষ্ট শিডিউল আছে, নির্দিষ্ট একটা গ্রামার আছে, তার মধ্যে তাদের করতে হয়। ফলে সেই বিষয়ের মধ্যে যখনই কেউ অভিযুক্ত হন সেখানে তার তল্লাশি অভিযান চালান। ফলে এক্ষেত্রে দুটো বিষয় সাহানা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তা হলো যে প্রতীক জৈন তার কোনো বক্তব্য সামনে আসে কিনা বা তাকে তার ক্ষেত্রে আইনি কোনো পদক্ষেপ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা নেবেন কিনা, যদি নেন তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটা ঠিক থাকবে বা অবনতি হয় কিনা, এইগুলো এই অনিবার্য প্রশ্নগুলো এই মুহূর্তে এসে উপস্থিত হচ্ছে। শোনো, একেবারেই সত্যজিৎ, অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছে এবং আমরা জানি ইনভেস্টিগেশন, প্রশাসন, রাজনীতি তিনটে আলাদা ক্ষেত্র। কিন্তু এই যে আজকের যে ছবিটা আমরা দেখলাম সকাল থেকে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন ফাঁকা অফিসেই হানা দেয়, ইডি আধিকারিকরা হানা দেন, পাশাপাশি ভোর 6টা থেকে অপারেশন শুরু হয়েছে। অর্থাৎ এই গোটা বিষয়কে কেন্দ্র করে ভোটমুখী বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে একেবারে তোলপাড় পরিস্থিতি গোটা বাংলা জুড়ে। সত্যজিৎ, একদমই তাই। কারণ এখানে তুমি দেখবে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তা যারা বলছেন সেটা খুব পরিষ্কার যে সিবিআইয়ের তরফে, কারণ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তখনই তাদের অভিযোগ নামা বা তাদের যে ইসিআইআর রেজিস্টার করতে পারেন যখন একটা এফআইআর তারা তাদের শিডিউলড অফেন্স অনুসারে পান। এক্ষেত্রে 2024 সালে এই সংস্থার বিরুদ্ধে যে রেজিস্টার করা হয়েছিল এফআইআর সিবিআইয়ের তরফে, তার ভিত্তি করে পরবর্তী সময় তারা ইসিআইআর রেজিস্টার করে। এক্ষেত্রে যে ছবিটা ইডি সূত্রে উঠে আসছে যে অনুপ মাঝির যে পুরুলিয়া বা জামুরিয়া বা আসানসোল, সেখানে দীর্ঘদিন ধরে যে কয়লা পাচার হয়েছে বা যে খোলা খনিমুখ বা অবৈধ খনিমুখগুলো থেকে বিপুল পরিমাণ কয়লা বিভিন্ন পাচার করা হয়েছে, সেক্ষেত্রে একাধিক প্রভাবশালী নেতার নাম উঠে আসে এবং রাজ্যের ক্ষেত্রে আসানসোল বা সংলগ্ন অংশে একাধিক প্রভাবশালী নেতার নামও সেই পর্বে উঠে এসেছিল। ফলে এই যে প্রচুর পরিমাণ অর্থ সেটা বিভিন্ন টিএমটি বার সংস্থায় নাকি ইনভেস্ট করা হয়েছিল বলে ইডি কর্তারা জানতে পেরেছিলেন, তাতে এই সংস্থার নামও ছিল। এবং সেই কারণেই এই সংস্থার যিনি কর্ণধার সঞ্জয় সুরক্ষার বাড়ি সহ বিভিন্ন অংশে 13টি জায়গায় 2024 সালেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা তল্লাশি অভিযান করেছিলেন। কিন্তু তারপর একটা বছর কেন চুপ থাকলেন, এটা একটা প্রশ্ন উঠছে। এবং সেটিকে হাতিয়ার করেই পরবর্তী সময়ে এই সংস্থা এবং কয়লা পাচারের যে পুরনো মামলা, তাতে কারা কারা বেনিফিশিয়ারি বা কাদের কী কী লভ্যাংশ গেছে সেটা একটা তালিকা ইতিমধ্যে ইডি কর্তারা তৈরি করেছেন এবং সেই তালিকায় এই প্রতীক জৈনের নাম আসছে বলে ইডি সূত্রে আমাদের সামনে তথ্য আসছে। ফলে আজকের তল্লাশি অভিযান তার ভিত্তিতেই বলে ইডি সূত্রে আমরা জানতে পারছি। যদিও এক্ষেত্রে একটা বক্তব্য উঠে আসে রাজ্যের তরফে, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের যে স্ট্র্যাটেজিকে বোঝার জন্য এবং নির্বাচনের তৃণমূল কংগ্রেসকে একেবারে মাটিতে ফেলে দেওয়ার জন্য, তাদেরকে দুর্মুষ করার জন্যই এই তল্লাশি অভিযান একদম পরিকল্পিত। ফলে
ইডির তরফে একটা বক্তব্য এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন, যে তাদের তল্লাশি অভিযানের সঙ্গে আসল কারণটা কি জড়িয়ে আছে, তাদের তরফে কোনো প্রেস স্টেটমেন্ট কত দ্রুত সামনে আসে সেজন্য একটা আগ্রহ তৈরি হয়েছে ইতিমধ্যে। তার পাশাপাশি যে ছবিটা উঠে আসছে যে এই সংস্থার যে সঞ্জয় সুরক্ষা, তিনি বিভিন্ন যে গ্রুপ অফ কোম্পানিজ এবং শেল কোম্পানিজ তৈরি করেছিলেন এবং মানি ডাইভার্ট করেছিলেন, সেখান থেকে কোনো প্রভাবশালী অংশে এই অর্থ অর্থাৎ এই যে অর্থের হেরাফেরি হয়েছে অথবা এই যে মানি লন্ডারিং হয়েছে কিনা সেটা বোঝার চেষ্টা করছেন ইডি কর্তারা। সেই কারণে এখন পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। বেশ কিছু নথি, ডিজিটাল ডিভাইস তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছেন, সেগুলোকে তারা এক্সামিন করবেন, অ্যাক্সেস করবেন, তারপর প্রয়োজন অনুসারে প্রভাবশালীদের তলব করা হতে পারে। সেই ছবিটাই ইডি সূত্রে আমরা জানতে পারছি। সত্যজিৎ, একটু সঙ্গে থাকো। দেখুন, ভোটমুখী বঙ্গে এই ইস্যুকে কেন্দ্র করে একেবারে তোলপাড় পরিস্থিতি গোটা বাংলা জুড়ে। আরো গুরুত্বপূর্ণ আলোচনা। দেখুন, ভোটমুখী বঙ্গে যখন শাসক বিরোধী দুই যুযুধান শিবির একেবারে প্রচারে ব্যস্ত, কিন্তু তারই মাঝে আজকে যে ছবিটা উঠে আসলো তা কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই তুলে দিয়েছে। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আমি সত্যজিতের কাছে আরো একবার যাবো। সত্যজিৎ, বাঁচতে চাই বিজেপি, তাই এই সুর হচ্ছে বিরোধী শিবিরের তরফ থেকে। অন্যদিকে তৃণমূলের থেকে বলা হচ্ছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। প্রচারে ব্যস্ত দুই শিবির, তারই মাঝে আজকের ঘটনা, একেবারে ভোট বঙ্গে সরগরম পরিস্থিতি। না, একদমই তাই। তুমি দেখবে যে ভোটমুখী হলে যে কোনো যে শিবিরের একটা শিবিরের পাল্টা শিবিরের বক্তব্য তো উঠেই আসে। রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্য, পাল্টা স্লোগান, একটা নির্বাচনের একটা যে রাজ্য নির্বাচনমুখী হয় তার একটা চেনা ছবি। এক্ষেত্রে এটার চেনা ছবি বলা যেতে পারে। কিন্তু তুমি যদি অন্য ছবিটা দেখো, এই মুহূর্তে তুমি যদি সল্টলেক সিজিও কমপ্লেক্স চত্বরের ছবিটা দেখার চেষ্টা করো, তুমি দেখবে যে এই সিজিও কমপ্লেক্সের বাইরে যে প্রধান দুটি দরজা রয়েছে, তার প্রধান দরজার সামনে সিআরপিএফের জওয়ানদের মানে অত্যন্ত বেশি মাত্রায় মোতায়েন করা হচ্ছে এবং যেটি নর্থ থানার সামনের দিকের যে তাদের যে গেটটি আছে সেখানেও প্রচুর পরিমাণে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হচ্ছে। ফলে যেটা মনে করা হচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা এই আশঙ্কায় হয়তো ভোগা শুরু করেছেন যে কোনো একটা পাল্টা পদক্ষেপ বা রাজনৈতিক পদক্ষেপ তাদের মুখোমুখি হতে পারে বা এখানে কোনো রাজনৈতিক স্লোগান বা কোনো একটা ঘটনা ঘটতে পারে। সে কারণে এই ছবিটা সিজিও কমপ্লেক্সে একটা নজিরবিহীন নিরাপত্তার ছবি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে তুমি দেখবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেমন প্রতীক জৈনের বাড়িতে গেছেন। একদমই সত্যজিৎ, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে সিজিও অফিসের সামনে থেকে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সত্যজিৎ, তোমার প্রশ্ন। সায়ন্তন, তুমি এই মুহূর্তে সিজিওর সামনে আমরা যেটা ছবি দেখতে পাচ্ছি, নজিরবিহীন নিরাপত্তা, সিআরপিএফের জওয়ানদের সেখানে মোতায়েন করেছে অধিক মাত্রায় এবং আরও আসছে। তোমার ওখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পূর্বাঞ্চল সদর দপ্তর সিজিও কমপ্লেক্স থেকে পরিচালিত হয়, তারা কি আশঙ্কা বা কোনো রকম তারা স্কেয়ার ফিলিং করছেন, আশঙ্কিত হয়ে পড়েছেন যে কারণে এত বেশি ফোর্স? কারণটা কি? একেবারেই তোমাকে যে চিত্রটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব, যে এখানে যে মূল যে দুটি গেট, অর্থাৎ যে সিজিও কমপ্লেক্সে ঢোকার এবং বেরোনোর যে দুটি গেট, সেই দুটি গেটই সম্পূর্ণরূপে বন্ধ এবং যে গেট দিয়ে গাড়ি বেরোয় অর্থাৎ সেই আউটগেট শুধুমাত্র খোলা রয়েছে। কর্মীদের বিভিন্ন রকম যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে এবং সেন্ট্রাল ফোর্স ভিতরে দু কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে। কিন্তু সেন্ট্রাল ফোর্সের ছবিটা তুমি একবার দেখো, যে অন্য দিনগুলোতে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বডি ল্যাঙ্গুয়েজ থাকে, আজকে কিন্তু একটু আলাদা। কারণ যে ঘটনা ঘটছে, যে ইডি রেড চলার পর যেভাবে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন, তৃণমূল নেতারা পৌঁছে যাচ্ছেন, মুখ্য সচিব আসছেন এবং সেই জায়গায় রাজ্য রাজনীতি এই মুহূর্তে সরগরম। সেখানে কিন্তু এখানে সেন্ট্রাল ফোর্সের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বদলে গিয়েছে। এখানে যেরকম এমার্জেন্সি যে সিচুয়েশনগুলোতে আমরা দেখি যে মাথায় হেলমেট, হাতে লাঠি এবং যে অ্যাকশন মোডে যেরকম এই সেন্ট্রাল ফোর্সকে দেখা যায়, ঠিক সেভাবেই কিন্তু তারা এই মুহূর্তে এই সিজিও কমপ্লেক্সের বিভিন্ন গেটে মোতায়েন রয়েছেন এবং পিছনের যে গেটটি রয়েছে সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের সংখ্যাটাও কিন্তু অন্য দিনের তুলনায় বাড়ানো হয়েছে। অনেকে কিন্তু আশঙ্কা করছেন যে এখানে কোনো ধর্ণা হতে পারে বা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে, সে কারণেই আগাম কিন্তু এই ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে ভিতরের নিরাপত্তা বিঘ্নিত না হয়, যাতে কাজ বিঘ্নিত না হয় বা কেউ কোনো নিরাপত্তার এই বেষ্টনী পেরিয়ে যাতে ভিতরে প্রবেশ করতে না পারেন, তার জন্য কিন্তু এই সেন্ট্রাল ফোর্সকে একেবারে অ্যাকশন মোডে রাখা হয়েছে। যাতে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে, অর্থাৎ এই ঘটনা ঘটার আগে পর্যন্ত যে ছবি, সেই ছবি বলছে যে সেন্ট্রাল ফোর্সের মাথায় তখনও হেলমেট ছিল না, হাতের লাঠি ছিল না। অন্য দিনের মতোই কিন্তু এখানে যেরকম সেন্ট্রাল ফোর্স মোতায়েন থাকে সেভাবেই তারা ডিউটি করছিলেন। কিন্তু যখনই মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন একেবারে সেক্টর 5-এর অফিসে, তারপরেই চিত্রটা বদলে গেল এবং
সেই ভিতরে সেন্ট্রাল ফোর্স আসার পরিমাণটা বেড়ে গেল এবং এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের যে বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। অন্যদিকে যাতে এই নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে যাতে কোনো রকম বিক্ষোভের আঁচ ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু একেবারে প্রস্তুত রাখা হয়েছে, যাতে নিরাপত্তার কোনো রকমভাবে গাফিলতি না থাকে। তার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্সের অপর একটি গেট, যেটা দিয়ে আমরা সচরাচর এই ভিতরে প্রবেশ করে থাকি, তুমিও জানো প্রতিদিন তুমি যখন আসো এই গেট দিয়েই তুমি কিন্তু ভিতরে প্রবেশ করো। আজকে কিন্তু চিত্রটা একেবারে আলাদা। এই গেট সম্পূর্ণরূপে বন্ধ, তালাবন্ধ অবস্থায় রয়েছে। শুধু আউট গেট দিয়েই ভিতরে একেবারে আইডি কার্ড দেখিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হচ্ছে। এই সেই ইডি দপ্তর, আমি তোমাকে আরও একবার দেখিয়ে রাখবো। এই ইডি দপ্তর অন্য দিনের যে চিত্রটা আমরা দেখি তার থেকে কিছুটা বদলে গিয়েছে। নিরাপত্তা জোরদার করা হচ্ছে যাতে কোনো রকম রাজনৈতিক যে আঁচ বা রাজনৈতিক কর্মসূচি যদি বাইরে হয় তার জন্য নিরাপত্তা যাতে ভিতরে বিঘ্নিত না হয় তার জন্য কিন্তু সেন্ট্রাল ফোর্স বাড়তি সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। এবং ইতিমধ্যেই তোমাকে সেন্ট্রাল ফোর্সের সেই ছবিটা তুলে ধরলাম যে অন্য দিনের তুলনায় সায়ন্তন, তুমি নজর রাখো বিষয়টা থেকে, খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ হবে। সায়ন্তন ভট্টাচার্য আমাদের সবটি তথ্য সেখান থেকে তুলে ধরছিলেন। একটা ছবি কিন্তু শাহানা পরিষ্কার, তুমি দেখছো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা তারা কিছু আঁচ করছেন, আশঙ্কা করছেন এবং কার্যত নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে গোটা সিজিও কমপ্লেক্সে ঘিরে ফেলা যে ছবিটা আমরা এইমাত্র দেখছিলাম, দর্শকদের দেখাচ্ছিলাম সেই ছবিটা, এবং যেটা সিজিওর চেনা ছবি আমরা দেখে থাকি সচরাচর, সেই ছবিটা পুরোপুরি পরিবর্তিত এবং পুরোপুরি দুর্গের মতো ঘিরে ফেলা হয়েছে। তাহলে বড় কোনো পদক্ষেপের দিকে কি ইডি কর্তারা যেতে চাইছেন, এই প্রশ্ন যেমন উঠছে, তেমনি যে তথ্য আমরা জানতে পারছি যে দিল্লির তরফে গোটা বিষয়টিকে নজর রাখা হচ্ছে। দিল্লির তরফে জানতে চাওয়া হচ্ছে যে কেন এত স্থানীয় প্রশাসনিক তৎপরতা। ইডির দিল্লির তরফে বা সেন্ট্রাল যে যারা রয়েছেন সেন্ট্রালি, তারা এটা জানতে চাইছেন যে ইডি কর্তারা যারা এখানে কাজ করছেন, যারা তদন্ত করছেন, তাদের ওপর বাড়তি কোনো চাপ আসতে পারে কিনা। একই সঙ্গে স্থানীয় স্তরে প্রশাসন এত কেন বেশি প্রোঅ্যাক্টিভ হয়েছে সেই তথ্য তারা বোঝার চেষ্টা করছেন। এটা তো গেল যে অপারেশনাল সিস্টেমকে এক্সিকিউট করতে গেলে যে সমস্যা বা যে বিষয় তার একটা দিক, এবং যে ছবিটা আমরা দর্শকদের সরাসরিও দেখালাম যে সিজিও কমপ্লেক্সের একটা অত্যন্ত বড় ছবি, যেখানে কার্যত সেখানে যে 55টি ডিপার্টমেন্ট রয়েছে সিজিও কমপ্লেক্সে, সেই 55টি যে কেন্দ্রীয় সরকারের অফিস আছে তাদের কর্মীরা বাদে কেউ সেখানে প্রবেশের অধিকার এই মুহূর্তে পাচ্ছেন না। এবং এই মুহূর্তে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একদম অ্যাকশন মুডে আছেন, যেমনটা সায়ন্তন বলছিলেন। ফলে ছবিটা খুব পরিষ্কার, যে কোনো রকম বড় ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, তার অনুঘটক হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কোনো বড় আইনি পদক্ষেপ। ফলে শাহানা যে প্রশ্নটা উঠছে যে সন্ধে গড়াতেই কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা কোনো বড় আইনি পদক্ষেপ নিতে পারেন, বড় কোনো পদক্ষেপ তারা নিতে চলেছেন, যে কারণে এত বেশি নিরাপত্তার ঘেরাটোপে পুরো সিজিওকে ঘিরে দেওয়া হয়েছে। এটা যেমন প্রশ্ন উঠছে আজকের এই সময়ে এই নিউজ রুম থেকে, পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠছে যে ইডির তরফে বলা হচ্ছে শিডিউলড অফেন্স হিসাবেই তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন, কিন্তু রাজ্যের তরফে যে পরিষ্কার বক্তব্য মুখ্যমন্ত্রী বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা তাদের এজেন্সিগুলো একমাত্র এই ভোটের সময় সক্রিয় হয়, সারা বছর তারা শীতঘুমে থাকেন এবং তারা এই সময় একাধিক গুরুত্বপূর্ণ গ্রেপ্তার করেন। বিভিন্ন যারা অত্যন্ত প্রভাবশালী বা যারা জনপ্রিয় নেতা তাদেরকে গ্রেপ্তার করে শাসক দলকে বিব্রত করার চেষ্টা করা হয়, তাদেরকে বিভিন্নভাবে সেটব্যাক করানোর চেষ্টা করানো হয়, শাসক দলকে ভোটের বা নির্বাচনের লড়াই থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তাহলে ফলে যে প্রশ্নটা উঠে আসছে যে এবারের যে নির্বাচন, যার ঘোষণা ফেব্রুয়ারি 2nd উইকে হতে পারে, তার আগে কি বড় কোনো সিদ্ধান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা নিতে পারেন, বড় কোনো গ্রেপ্তার হতে পারে, যার আশঙ্কা করছেন শাসক দলের বড় নেতারা, বা সে যে ছবিটা উঠে আসছে। এবং পাল্টার একটা ছবি উঠছে যে বিজেপির তরফে এটা বারংবার বলা হচ্ছিল যে দীর্ঘদিন ধরে সেন্ট্রাল এজেন্সি যা চুপ করে আছে, এটা খুব ভালো ছবি নয় রাজ্যের জন্য, বা রাজ্যের যে ধারাবাহিক দুর্নীতির অভিযোগ উঠে এসছে কয়লা গরু বা বালি পাচারের ক্ষেত্রে, সেক্ষেত্রেও। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার করেছিলেন, তিনি বলেছিলেন যে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে। ফলে সেই প্রক্রিয়াকে আজ থেকে খুব বড়োভাবে শুরু হলো, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে তিনি একদম সরাসরি ময়দানে নেমেছেন এবং তিনি এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণাও করেছেন। ফলে অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে উঠছে, যেটা আরও কিছুক্ষণ ঘড়ির কাঁটার সময় গড়ালে ছবিটা পরিষ্কার হবে। শোনো সত্যজিৎ, একেবারেই তাই। এবং কিছুক্ষণ আগে তুমিও যেমনটা বলছিলে, আমরা দেখেছি যে এই বিভিন্ন ক্ষেত্রে প্রচারগুলোতে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা হেভিওয়েট নেতৃত্ব রয়েছেন তারা একে অপরকে বেঁধে নানান ধরনের মন্তব্য করে থাকেন, কিন্তু আজকের যে এই ঘটনা এবং তার পাশাপাশি রাজনৈতিক সৌজন্যতা নিয়েও কিন্তু বক্তব্য উঠে এসেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। পাশাপাশি তিনি বলেছেন দুর্ভাগ্যজনক পদক্ষেপ। অর্থাৎ আজকে যে ছবিটা আমরা দেখলাম সেটা একটা নজিরবিহীন দৃশ্য।
না, অনেকে মনে করছেন যে যদি ব্যক্তিগতভাবে প্রতীক জৈন কোনো ঘটনা ঘটিয়ে থাকেন তার জন্য একটা নির্দিষ্ট তদন্ত হতেই পারে, কিন্তু একটি সংস্থা যারা কোনো একটি রাজনৈতিক দলের আইটি কর্মসূচির সঙ্গে জড়িয়ে আছে বা আইটির পলিসি মেকার হিসেবে রয়েছে, সেই সংস্থায় কেন এই প্রশ্নের উত্তর এখন অনেকে পাননি। কারণ ব্যক্তিগতভাবে একজনের পেশা, আর কোনো রাজনৈতিক দলের কর্মসূচিকে নির্ধারণ করে কোনো একটি আইটি সংস্থা, তার কর্মসূচি তো এক হতে পারে না যে প্রশ্ন তোলা হচ্ছে। ফলে দুটি বিষয় কি এক? যদি এক হয় তাহলে ইডির স্টেটমেন্ট খুব ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ছে, কারণ ইডি সেন্ট্রালি তাদের স্টেটমেন্টকে সামনে আনে। এর আগেও আমরা দেখেছি যে ইডির বিরুদ্ধে যখন একাধিক অভিযোগ উঠেছে তখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনেক বেলা গড়িয়ে একটা স্টেটমেন্টকে সামনে এনেছে, অনেকটা দায়সারা গোছের। এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি কোনো গুরুত্বপূর্ণ স্টেটমেন্টকে দ্রুত সামনে আনতে চলেছে বা কোনো দায়সারা গোছের স্টেটমেন্টকেও? কারণ তাদের বিরুদ্ধেও প্রচুর বক্তব্য উঠে আসছে, অভিযোগ উঠে আসছে যে আজকের এই তল্লাশি অভিযান কি শুধুমাত্র তাদের শিডিউলড অফেন্সকে নির্দিষ্টভাবে জাস্টিফাই করার জন্য, নাকি যে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন যে তৃণমূল কংগ্রেসের প্রচুর নথিকে লুট করার জন্য বা তাদের স্ট্র্যাটেজিকে বোঝার জন্য? ফলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভূমিকাটা কি, তারা সঠিকভাবে কি করতে চাইছেন এবং কেন ব্যক্তির সঙ্গে একটা দলীয় অফিসকে জুড়ে দিলেন সেটাও বোঝার প্রয়োজন আছে। এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বক্তব্য কত দ্রুত সামনে আসে সেটা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবং দ্বিতীয়ত, যে ছবিটা আমরা কিছু আগেও দেখছিলাম যে সিজিও কমপ্লেক্সে একদম অ্যাকশন মোডে থাকা সিআরপিএফ জওয়ানদের ছবি, হেলমেট মাথায় পরে হাতে লাঠি নিয়ে, অর্থাৎ যে কোনো ধরনের আন্দোলন বা প্রতিবাদকে প্রতিরোধ করার জন্য বা প্রত্যাঘাত করার জন্য। ফলে সন্ধে গড়িয়ে বা বিকেল গড়িয়ে সন্ধে হলে সেই সময় কি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বা আইনি পদক্ষেপ ইডি কর্তারা জানাতে পারেন, যার জন্য এত প্রস্তুতি, আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন সিজিও কমপ্লেক্সে। এই ছবিগুলো বা এই কাউন্টার পিকচার্সগুলো পরস্পর উঠে আসছে। শোনো, একেবারে সত্যজিৎ, একদিকে যেমন অনেকগুলো প্রশ্ন উঠছে, ঠিক তার পাশাপাশি সন্ধে গড়িয়ে পড়ার পর আমরা আর কি কি ছবি উঠে আসবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাই সত্যজিৎ মুখোপাধ্যায়, চিফ রিপোর্টার, সরাসরি ছিলেন নিউজরুম থেকে। দেখুন, অবশ্যই এরপর পরতে আর কোনো রহস্য লুকিয়ে আছে কিনা এবং আর কি কি দৃশ্য উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। গুরুত্বপূর্ণ আপডেট দেখতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।